ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব প্রাচীনকালের গ্রিক দার্শনিক, বিখ্যাত পাশ্চাত্য চিন্তাবিদ, দার্শনিক, রাষ্ট্র দার্শনিক। তিনি হলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল গ্রিক দার্শনিক প্লেটোর ছাত্র। অ্যারিস্টটলের উপর আমি একাধিক ভিডিও তৈরি করেছি এবং আরও করব। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট। ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট মানে হলো সরকারের শ্রেণী বিভাজন। বর্তমানকালে রাষ্ট্র, সরকার, সংবিধান এগুলিকে আলাদাভাবে আলোচনা করা হয়, আলাদাভাবে সংজ্ঞা দেওয়া হয়, আলাদাভাবে প্রকৃতি নির্ধারণ করা হয়। কিন্তু অ্যারিস্টটল তিনি তার পলিটিক্স গ্রন্থে রাষ্ট্রের, সরকার সম্পর্কে আলাদাভাবে আলোচনা করেননি। রাষ্ট্র, সরকার এবং সংবিধান এই তিনটি বিষয়কে তিনি একইভাবে, অভিন্নভাবে তুলে ধরেছেন। আমরা একথা জানি, রাষ্ট্র হলো একটি বিমূর্ত ধারণা, সরকার হলো মূর্ত। সরকারকে চোখে দেখা যায়, রাষ্ট্রকে চোখে দেখা যায় না। আর সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের অন্তর্গত নাগরিক, সরকার যেসব নিয়ম মেনে চলে শাসন কার্য পরিচালনা করবে, নাগরিকরা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করবে, সেই নিয়ম কানুনের সমষ্টি হলো সংবিধান। অ্যারিস্টটল তার আলোচনাতে সংবিধানের শ্রেণী বিভাজন সম্পর্কে, সংবিধান সম্পর্কে আলাদাভাবে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে, সরকার থেকে বিচ্ছিন্ন করে আলোচনা করেননি। অ্যারিস্টটল মনে করেন যে যারা সফল নাগরিক, কারা সফল নাগরিক? যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে তারাই হলো নাগরিক। যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেন না তারা নাগরিক নন। প্রচলিত গ্রীসের নগর রাষ্ট্রগুলিতে দাস প্রথা ছিল, কৃতদাস প্রথা ছিল। তারা কিন্তু নাগরিক নয়, নারীরা নাগরিক নয়, কারণ তারা রাজনৈতিক কাজে, রাষ্ট্রীয় পরিচালনার কাজে অংশ নেন না। তাই অ্যারিস্টটল বলেছেন যে যারা সফল নাগরিক তারাই কিন্তু সংবিধানের সঙ্গে যুক্ত, তারাই হলো নাগরিক প্রকৃত অর্থে। তাই অ্যারিস্টটলের যে সংবিধানের শ্রেণী বিভাজন করেছেন অ্যারিস্টটল, সেই সংবিধানের শ্রেণী বিভাজন তোমার রাষ্ট্র, নাগরিক এবং সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। অ্যারিস্টটল তোমার সংবিধানকে, অর্থাৎ অ্যারিস্টটল যে সংবিধানের শ্রেণী বিভাজন করেছেন, সেই সংবিধান কাকে বলে? অ্যারিস্টটলের মতে সংবিধান হলো রাষ্ট্রের শাসক মণ্ডলী, রাষ্ট্রের শাসক মণ্ডলী, রাষ্ট্র সংবিধানের সঙ্গে যুক্ত। রাষ্ট্র পরিচালনায়
সার্বভৌম ক্ষমতা থাকে জনগণের হাতে। এই ধরনের সরকারকে, এই ধরনের সংবিধানকে বলা হয় গণতান্ত্রিক সংবিধান। গণতান্ত্রিক সংবিধান এবং গণতন্ত্র সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা হলো গণতন্ত্রে জনগণই হলো চূড়ান্ত ক্ষমতার অধিকারী, জনগণই হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী। তিনি আরো বলেছেন যে রাষ্ট্রের মুষ্টিমেয় ব্যক্তি, কয়েকজন ব্যক্তি যারা প্রভাবশালী এবং সম্পদশালী, তাদের হাতে ক্ষমতা ন্যস্ত হলে সেই সংবিধানকে বলা হয় অ্যারিস্টোক্রেসি বা অভিজাততন্ত্র। আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজতন্ত্র থাকলে, একজন শাসক থাকলে সেই শাসকের হাতে রাষ্ট্রের জনগণকে পরিচালনা করার ক্ষমতা ন্যস্ত হলে তাকে বলে হয় রাজতন্ত্র। অ্যারিস্টটল মনে করেন যে রাজতন্ত্রে একজন ব্যক্তি চূড়ান্ত ক্ষমতা ভোগ করে, গণতন্ত্রে অনেক মানুষ শাসন ক্ষমতা ভোগ করে, সাংবিধানিক ক্ষমতা ভোগ করে। এইবার অ্যারিস্টটল মনে করেন যে গণতন্ত্র এবং অভিজাততন্ত্রের মধ্যে দ্বন্দ্ব আছে। তার মতে সংবিধান সৎ এবং সুন্দর জীবন যাপনে সাহায্য করে। মানুষের জীবন হবে সৎ, মানুষের জীবন হবে সুন্দর, মানুষের জীবনে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটবে, আত্মনির্ভরশীল হবে। এমন জীবনযাপন করার ক্ষেত্রে শাসক তোমার গুরুত্ব দেবেন। শাসক রাজতন্ত্র যদি ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দেয়, রাজা যদি ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দেয় বা রাজা যদি সৎ না হন, অসৎ হন, তাহলে সেই রাজতন্ত্র হলো স্বৈরাচারী রাজতন্ত্র। সমষ্টিগত স্বার্থকে গুরুত্ব না দিলে সেই রাজতন্ত্র হলো স্বৈরাচারী রাজতন্ত্র। অ্যারিস্টটল স্বৈরাচারী রাজতন্ত্রকে সমর্থন করেন না। অ্যারিস্টটল মনে করেন সেই রাজতন্ত্রই ভালো যে রাজতন্ত্রে সমষ্টিগত স্বার্থকে রাজা গুরুত্ব দেন, শাসক সমষ্টিগত স্বার্থে পরিচালিত হবেন। কিন্তু গোষ্ঠীগত যে তন্ত্র, অভিজাত তন্ত্র আর রাজতন্ত্রের মধ্যে বিরোধ আছে, দ্বন্দ্ব আছে। শাসক যখন ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব না দিয়ে সমষ্টিগত স্বার্থকে গুরুত্ব দেবেন, সেই শাসক রাজতন্ত্র হলেও সেটা শ্রেষ্ঠ শাসন, সেটা শ্রেষ্ঠ সরকার। অ্যারিস্টটল তোমার রাজতন্ত্রের বিভিন্ন ভাগ উল্লেখ করেছেন যে রাজতন্ত্র বিভিন্ন রকমের হতে পারে। একজন শাসনকে রাজতন্ত্র বলা হয়, আর কয়েকজনের শাসনকে অভিজাততন্ত্র বলা হয়, আর বহুজনের শাসনকে পলিটি বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়। অ্যারিস্টটল বলেছেন যে রাজতন্ত্র যখন ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দেয় রাজা, তাহলে সেটা হবে স্বৈরতন্ত্র। রাজতন্ত্র এবং স্বৈরতন্ত্রের মধ্যে বিরোধ আছে। আর গোষ্ঠীতন্ত্র, অ্যারিস্টোক্রেসি, গোষ্ঠীতন্ত্র, অভিজাততন্ত্র, সেটা স্বৈরাচারী হবে যখন কয়েকজন ব্যক্তি শাসক তারা যখন উচ্ছৃঙ্খল হবেন, তারা যখন গোষ্ঠীগত স্বার্থকে গুরুত্ব দেবেন,
সমষ্টিগত স্বার্থকে উপেক্ষা করবেন, তাহলে সেই অ্যারিস্টোক্রেসি বা অভিজাততন্ত্র, স্বৈরতন্ত্র, উচ্ছৃঙ্খল। অ্যারিস্টটল এই শাসনকে গুরুত্ব দেননি। অ্যারিস্টটল, তাহলে আমি সামাপ করে আলোচনা করব যে অ্যারিস্টটল যেটা উন্নত মানের রাজতন্ত্র সেটাকে সমর্থন করেছেন, উন্নত মানের অ্যারিস্টোক্রেসি, অভিজাততন্ত্র সেটাকে স্বীকার করেছেন, আর যেটা উন্নত মানের গণতন্ত্র সেটাকে তিনি স্বীকার করেছেন। অ্যারিস্টটল বিভিন্ন ধরনের রাজতন্ত্রের কথা উল্লেখ করেছেন। এক নাম্বার হলো যে রাজার ক্ষমতা সীমিত, রাজার ক্ষমতা সীমিত, চরম নয়। স্পার্টায় এই ধরনের, স্পার্টা নগর রাষ্ট্র, এই ধরনের শাসন ছিল। রাজার ক্ষমতা সীমিত এই রাজতন্ত্রকে বলা হয় নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। দ্বিতীয়ত, অর্থাৎ 2 নম্বর যে রাজতন্ত্রের কথা বলেছেন সেটা হলো রাজতন্ত্র এবং স্বৈরতন্ত্রের মধ্যে সংমিশ্রণে গড়ে ওঠে। রাজতন্ত্র এবং স্বৈরতন্ত্রের সংমিশ্রণে গড়ে ওঠে এমন একটা সংবিধান। আইনগতভাবে রাজা, উত্তরাধিকার সূত্রে রাজা ক্ষমতায় আসেন। এক্ষেত্রে তোমার শাসকের সঙ্গে অর্থাৎ রাজতন্ত্র এবং স্বৈরতন্ত্র এর সংমিশ্রণে যে রাজতন্ত্র গড়ে ওঠে, সেই রাজতন্ত্রে রাজা উত্তরাধিকার সূত্রে এবং আইনগতভাবে ক্ষমতায় আসেন। আর এই রাজতন্ত্রে শাসক এবং শাসিতের মধ্যে প্রভু ভৃত্যের সম্পর্ক থাকে, অর্থাৎ রাজাকে প্রভু মনে করা হয় আর শাসিত জনগণকে ভৃত্যের সঙ্গে তুলনা করা হয়। নাম্বার 3, তৃতীয়ত রাজতন্ত্র হলো নির্বাচিত স্বৈরাচারী শাসন। নির্বাচিত স্বৈরাচারী শাসন, এই রাজতন্ত্রে রাজা নির্বাচিত হন, জনগণ রাজাকে নির্বাচিত করেন। গ্রিসে এই ধরনের শাসন অর্থাৎ এই ধরনের রাজতন্ত্র ছিল। নাম্বার 4, অ্যারিস্টটল মনে করেন বীর যুগে রাজতন্ত্র ছিল। বীর যুগে রাজতন্ত্র বংশানুক্রমিকভাবে রাজা ক্ষমতায় আসেন আইনসঙ্গতভাবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেই রাজাকে মেনে নেন। রাজা অসীম ক্ষমতার অধিকারী, রাজা চরম ক্ষমতার অধিকারী। কিন্তু পরে রাজার এই ক্ষমতা কমে যায়, অর্থাৎ রাজা বাহুবলে বল প্রয়োগের মাধ্যমে জনগণকে শাসন করেন। কিন্তু বল প্রয়োগের মাধ্যমে জনগণকে শাসন করার ফলে জনগণ না রাজার প্রতি স্বাভাবিক আনুগত্য প্রকাশ করেন না, ভয়ে আনুগত্য প্রকাশ করেন। এই রাজতন্ত্রের ভিত্তি পরবর্তীকালে দুর্বল হয়ে যায়। 5 নম্বর, চরম রাজতন্ত্র। চরম রাজতন্ত্র মানে কি? অ্যারিস্টটল বলছে চরম রাজতন্ত্র হচ্ছে রাজার হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হবে। রাজা আইন তৈরি করবেন, রাজাই সেই আইনকে প্রয়োগ করবেন বাস্তবে, এবং রাজা এই আইন অনুযায়ী বিচার কার্য সমাধান করবেন। তাই অ্যারিস্টটল বলেছেন যে চরম রাজতন্ত্র এই ধরনের হয়ে থাকে। তাহলে অ্যারিস্টটল 5 ধরনের রাজতন্ত্রের কথা উল্লেখ করেছেন। অ্যারিস্টটল মনে করেন আরেক ধরনের সরকার রয়েছে যেটাকে বলা হয় অভিজাততন্ত্র। অভিজাততন্ত্র, অ্যারিস্টটল মনে করেন যে রাজতন্ত্রে যদি রাজা সৎ হন, গুণী ব্যক্তি হন, ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব না দেন, সমষ্টিগত স্বার্থকে গুরুত্ব দেন, সকলের মঙ্গল সাধন করেন রাজা, তাহলে সেই রাজতন্ত্র ভালো রাজতন্ত্র। আর এক্ষেত্রে রাজা চরম ক্ষমতা প্রয়োগ করলেও জনগণ রাজাকে মেনে নেন এবং
এই রাজতন্ত্র চরম রাজতন্ত্র হলেও এটাকে আদর্শ একটা সংবিধান বলা যায়, আদর্শ শাসন বলা যায়। তাই অ্যারিস্টটল বলেছেন যে রাজা যদি সদ্গুণ হন, সদ্গুণের অধিকারী হন, রাজা যদি ভালো হন, রাজা যদি সমষ্টিগত স্বার্থকে গুরুত্ব দেন, সকলের মঙ্গল বিধান করেন, তাহলে সেই রাজা চরম ক্ষমতা ভোগ করলেও সেটা আদর্শ রাজা। কিন্তু রাজা সবসময় এই সদ্গুণের অধিকারী হন না। রাজা সবসময় আদর্শ নিয়ে জনকল্যাণমূলক কাজ করেন না। রাজা ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দেন। রাজা জনগণের প্রতি সমদৃষ্টিভঙ্গি রাখতে পারেন না। এই ধরনের শাসন কিন্তু তখনই সেই শাসনের ক্ষেত্রে মুষ্টিমেয় গোষ্ঠীর হাতে, কয়েকজন গোষ্ঠীর হাতে তখন ক্ষমতা চলে যায়। কয়েকজন ব্যক্তির হাতে যে ক্ষমতা চলে গেল, এই ধরনের যে কনস্টিটিউশন, এই ধরনের যে সংবিধান, সেটা হলো অ্যারিস্টোক্রেসি। তাহলে অ্যারিস্টোক্রেসিতে ব্যক্তিগত স্বার্থ, মুষ্টিমেয় ব্যক্তির স্বার্থ, যারা সম্পদের মালিক তারা ভোটের অধিকারী হয়, সম্পত্তির মালিকানার বলে তারা কি করে, তোমার কি বেশ কিছু সংখ্যক মানুষ তারা কিন্তু সংকীর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, তাদের গোষ্ঠীগত স্বার্থকে গুরুত্ব দেয়। এই যে গোষ্ঠীগত স্বার্থকে গুরুত্ব দেওয়ার ফলে অ্যারিস্টোক্রেসি অর্থাৎ অভিজাততন্ত্র গণভিত্তি হতে পারে না, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ক্ষমতা কিছু ব্যক্তি কুক্ষিগত করে। এই ধরনের যে সংবিধান, এই সংবিধান কিন্তু সমর্থনযোগ্য নয়। এই অ্যারিস্টোক্রেসি সমষ্টিগত স্বার্থকে ভুলে গিয়ে, রাষ্ট্রের জনগণের কল্যাণের কথা ভুলে গিয়ে ব্যক্তিগত স্বার্থ, মুষ্টিমেয় ব্যক্তির স্বার্থে পরিচালিত হয়, রাষ্ট্রকে পরিচালনা করে, রাষ্ট্র আদর্শচ্যুত হয়। এই যে ক্ষমতার অধিকারী অর্থাৎ এটা হলো, এবং ক্ষমতাকে তারা জোর করে বল প্রয়োগ করে ব্যবহার করে, এটা হলো সংকীর্ণ গোষ্ঠীতন্ত্র। এই সংকীর্ণ গোষ্ঠীতন্ত্রের রূপ, বিকৃত রূপ, এটা অ্যারিস্টোক্রেসির একটা বিকৃত রূপ, এটাকে তিনি সমর্থন করেননি। তাহলে তিনি বলছেন যে চরম রাজতন্ত্র সমর্থনযোগ্য, চূড়ান্ত ক্ষমতা থাকবে যদি রাজা সদ্গুণের অধিকারী হন এবং জনগণের স্বার্থে পরিচালিত হন রাজা। সেক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা থাকলেও জনগণ সেই রাজাকে মান্য করবে। কিন্তু রাজা যদি অসৎ হন, রাজা যদি সদ্গুণের অধিকারী না হন, কল্যাণ সাধন না করেন জনগণের, তা সেখানে চরম রাজতন্ত্র বিকৃত রূপ ধারণ করবে। সেই রাজতন্ত্র থেকে বাঁচার জন্য অ্যারিস্টোক্রেসি প্রতিষ্ঠিত হবে। অ্যারিস্টোক্রেসি ভালো কাজ করলে সেটা সমর্থনযোগ্য সেই সংবিধানকে, কিন্তু অ্যারিস্টোক্রেসি সেটা গোষ্ঠীতন্ত্রে অর্থাৎ মুষ্টিমেয় ব্যক্তির স্বার্থে পরিচালিত হলে সেটাকে অ্যারিস্টটল বলছেন যে অ্যারিস্টোক্রেসির বিকৃত রূপ, এটা একটা স্বৈরাচারী, এটাকে তিনি সমর্থন করেননি। এবারে আমরা দেখে নিব যে অ্যারিস্টটল ডেমোক্রেসি সম্পর্কে কি বলেছেন। আমরা রাজতন্ত্র মনার্কি, আমরা অ্যারিস্টোক্রেসি অভিজাততন্ত্র নিয়ে আলোচনা করলাম, তাদের ভালো রূপ এবং খারাপ রূপ। এবার ডেমোক্রেসি সম্পর্কে অ্যারিস্টটল কি বলেছেন। আমরা জানি যে অ্যারিস্টটল কিন্তু গণতন্ত্রের বিরোধী। এথেন্সে 100 বছর বেশি গণতন্ত্র ছিল, ডেমোক্রেসি ছিল। অ্যারিস্টটল মনে করেন যে ডেমোক্রেসিতে গরিবের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। অ্যারিস্টটল বলেছেন যে ডেমোক্রেসিতে বেশি সংখ্যক জনগণের হাতে চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত হয়। চরম গণতন্ত্রে অর্থাৎ গণতন্ত্র যখন প্রতিষ্ঠিত হয় এবং গণতান্ত্রিক সংবিধানের হাতে, সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত হয়, তখন কিন্তু চরম গণতন্ত্রে আইনের নিয়ন্ত্রণ থাকে না, আইনের অনুশাসন থাকে না।
ডেমোক্রেসি তখন নেগেটিভ রোল নেয়, অর্থাৎ নেতিবাচক অর্থে ডেমোক্রেসি রূপান্তরিত হয়, ব্যবহার হয়। কারণ ডেমোক্রেসি তখন আইনহীন হয়। জনগণের হাতে ক্ষমতা যাওয়ার ফলে জনগণ আইন মান্য করে না, তখন ডেমোক্রেসি কিন্তু আইনহীন হয়, অর্থাৎ ললেসে পরিণত হয়, আর বিশৃঙ্খলার সৃষ্টি হতে বাধ্য হয়, অরাজকতা সৃষ্টি হতে বাধ্য হয়। অ্যারিস্টটল আরও বলেছেন যে ডেমোক্রেসিতে স্থানীয় শাসন, অর্থাৎ স্থানীয় শাসন সংবিধানের সঙ্গে বুদ্ধিদীপ্ত যে প্রশাসন, প্রশিক্ষণপ্রাপ্ত যে প্রশাসন, তাদের মধ্যে সঙ্গতি থাকে না। তাহলে অ্যারিস্টটল কনস্টিটিউশন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা দেখছি যে তিনি মনার্কি যে শাসন ব্যবস্থা, সেখানে সংবিধান হলো মনার্কিকে ভিত্তি করে গড়ে উঠবে, আর সেটা স্বৈরাচারে পরিণত হলে সেটা সমর্থনযোগ্য নয়। আর অ্যারিস্টোক্রেসি অভিজাততন্ত্র, অ্যারিস্টোক্রেসিতে তোমার সংকীর্ণ গোষ্ঠী স্বার্থ প্রতিষ্ঠিত হলে অ্যারিস্টোক্রেসি সমর্থনযোগ্য নয়। আর তিনি গণতন্ত্রের বিরোধী। জনগণের হাতে ক্ষমতা যায়, গরিবদের হাতে ক্ষমতা যায়, বেশি সংখ্যক মানুষের হাতে ক্ষমতা যায়, তাই গরিব সাধারণ মানুষ আইন মান্য করে না, আইনের অনুশাসন থাকে না, তখন কি হয়, তোমার সমস্যা সৃষ্টি হয়, অরাজকতা সৃষ্টি হয়। তাই তিনি বলছেন যে মনার্কির ভালো গুণগুলিকে নিয়ে এবং অ্যারিস্টোক্রেসির ভালো গুণগুলিকে নিয়ে এবং ডেমোক্রেসির যদি ভালো গুণ থাকে সেগুলিকে নিয়ে পলিটি তৈরি করতে হবে। পলিটি, মিশ্র শাসন ব্যবস্থা, মিশ্র সংবিধান তৈরি করতে হবে। উন্নত মানের সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত হবে, উন্নত মানের সমাজ গড়ে উঠবে, সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষিত হবে। আর সামাজিক সংগঠন হিসাবে রাষ্ট্র মধ্যবিত্ত শ্রেণীর হাতে ক্ষমতা প্রদান করবে। মধ্যবিত্ত শ্রেণী এটা একটা সচেতন শ্রেণী, খুবই মধ্যবিত্ত শ্রেণী বলতে অ্যারিস্টটল বলেছেন যারা খুবই গরিব নয়, আবার খুবই ধনীও না, খুব বড়লোকও না, আবার খুব গরিবও না, মাঝামাঝি একটা আর্থিক অবস্থানে রয়েছে, এমন শ্রেণী হলো মধ্যবিত্ত শ্রেণী। আর এই মধ্যবিত্ত শ্রেণী পলিটিতে, অর্থাৎ পলিটির যে সংবিধান, কনস্টিটিউশন, সেই সাংবিধানিক যে গভর্নমেন্ট, সরকার, সেই সরকার তোমার মধ্যবিত্ত, এরা জ্ঞানী, সচেতন, শিক্ষিত, এরা অভিজ্ঞ, দক্ষ এবং এরা হচ্ছে সদ্গুণের অধিকারী। তাই তিনি বলেছেন যে শুধু তাহলে আমরা দেখছি যে সংখ্যার দিক থেকে তিনি সংবিধানকে উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। একজনের শাসন, একজনের চরম রাজতন্ত্র সংখ্যার দিক থেকে, আবার তার ভালো গুণের কথা উল্লেখ করেছেন রাজার, আবার অভিজাততন্ত্রের কয়েকজনের শাসন সংখ্যা এখানে উল্লেখ করেছেন। এবং এখানে শুধু সংখ্যা নয়, অভিজাত মুসলিম ব্যক্তির যদি ভালো গুণের অধিকারী হয়, তারা সুশিক্ষিত হয়, তাহলে ভালো অ্যারিস্টোক্রেসি চলবে। তাহলে এখানে সংখ্যা এবং গুণ গুরুত্ব দেওয়া হয়েছে। আবার ডেমোক্রেসিতেও তোমার যে যদি গুণ সচেতন মানুষ থাকে, তাদের হাতে ক্ষমতা যায়, তাহলে সেটাকেও তিনি স্বীকার করেছেন। তাহলে এই যে তিনটি সংবিধানের যে শ্রেণীবিভাজন উল্লেখ করেছেন, এই তিন শ্রেণীর সংবিধানের ভালো ভালো গুণগুলিকে নিয়ে তিনি একটা উন্নত সংবিধান তৈরি করার কথা বলেছেন, উন্নত শাসন ব্যবস্থার কথা বলেছেন, যেটাকে বলা হয় ইংরেজিতে পলিটি বা মিশ্র সংবিধান, মিশ্র শাসন ব্যবস্থা। এই মিশ্র শাসন ব্যবস্থাতে মধ্যবিত্ত শ্রেণীর হাতে ক্ষমতা যাবে, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করবে, সাধারণ মানুষের মঙ্গল করবে। এই মধ্যবিত্ত শ্রেণী খুব গরিবও নয়, আবার খুব ধনীও নয়, মাঝামাঝি আর্থিক অবস্থানে থাকবে। তাহলে সাংবিধানিক গভর্নমেন্ট, তারা প্রশাসনিক অভিজ্ঞতা থাকবে, দক্ষতা থাকবে, তাহলে সুশাসন সম্ভব।
এবার আমরা দেখব যে অ্যারিস্টটল যে সংবিধান সম্পর্কে আলোচনা করেছেন, ক্লাসিফিকেশন অফ মানে কি বলবো, ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট, ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন, সেটা আমরা উল্লেখ করব। আমরা দেখব যে আধুনিক যুগে গেটেল তোমার অ্যারিস্টটলের যে ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের যে শ্রেণী বিভাজন সেটাকে অনুসরণ করে তিনি সংবিধানের শ্রেণী বিভাজন করেছেন। আমরা সংবিধানের শ্রেণী বিভাজন আধুনিককালে দেখব যে সংবিধান লিখিত সংবিধান হয়, অলিখিত সংবিধান হয়। সংবিধান সংশোধনের পদ্ধতি দিক থেকে সুপরিবর্তনীয় সংবিধান হয়, দুষ্পরিবর্তনীয় সংবিধান হয়। অ্যারিস্টটল কিন্তু এইভাবে সংবিধানকে আলোচনা করেননি। তিনি সরকার, রাষ্ট্র এবং সংবিধান তিনটিকে, নাগরিকতা তিনটিকে একসঙ্গে যৌথভাবে আলোচনা করেছেন। গেটেল কিন্তু অ্যারিস্টটলের যে ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট, ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশনকে তিনি অনুসরণ করেছেন এবং তিনি বলেছেন যে অ্যারিস্টটলের যে ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন সেটা অনেকটা বাস্তবসম্মত। আজও অ্যারিস্টটলের যে ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের শ্রেণী বিভাজনের আলোচনাকে যত্ন সহকারে পালন করা হচ্ছে, যত্ন সহকারে বিবেচনা করা হচ্ছে। এটাকে অবিবেচনা বলে বাদ দেওয়া সম্ভব হয়নি। বার্কার বলেছেন, একজন ইংল্যান্ডের চিন্তাবিদ, বার্কার বলেছেন অ্যারিস্টটলের সংবিধানের যে শ্রেণী বিভাজন আলোচনা করেছেন সেখানে শাসক শ্রেণীর যে চরিত্র সেই কথা উল্লেখ করেছেন। উনি বারবার বলেছেন যে সব সিস্টেমেই অর্থাৎ সব সরকারেই অর্থাৎ যে রাজতান্ত্রিক সংবিধান, অভিজাততান্ত্রিক সংবিধান এবং তার সঙ্গে গণতান্ত্রিক সংবিধান, সেখানে তিনি সব সংবিধানে মানুষের অর্থাৎ শাসক শ্রেণীর যে সততা, গুণ, তার মধ্যে মানে উৎকর্ষ মানসিকতা, এইগুলো থাকতে হবে। সংকীর্ণতাকে তিনি কোনো মতেই স্বীকার করেননি। তাহলে এখানে শাসক শ্রেণীর যে ক্যারেক্টার ভালো হইতে হবে, এই গুণটা আজকের সমাজে খুব প্রাসঙ্গিক। আজকে পৃথিবীতে দেখা যায় যে গণতান্ত্রিক স্টেটগুলিতে শাসক শ্রেণীর মধ্যে করাপশান সব থেকে বেশি। অন্যান্য শ্রেণী শাসক শ্রেণীকে ব্যবহার করে করাপশান করে, আর শাসক শ্রেণী এবং সুবিধাবাদী শ্রেণী তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে শাসক শ্রেণী রাষ্ট্রকে পরিচালনা করছে এবং জনগণকে ঠকাচ্ছে। এইভাবে অ্যারিস্টটল যে কথাটা সেই সময়ে বলেছেন যে শাসক শ্রেণীর সদ্গুণের অধিকারী হবেন, শাসক শ্রেণী জনগণকেও তিনি উন্নত মানের চিন্তাভাবনা করতে বলেছেন। নাগরিকদের সুশিক্ষিত হইতে হবে, নাগরিকদের সচেতন হইতে হবে, সফল হতে হবে, রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে হবে, নাগরিকদের রাষ্ট্র সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে এবং নাগরিকরা তোমার কল্যাণমূলক ভাবনা দ্বারা প্রভাবিত হবেন। তাহলে এখানে তাহলে আমরা দেখছি এবং তিনি দেখা যাচ্ছে যে গুণগত মানকে সংবিধানের ব্যাখ্যার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন, শুধু সংখ্যার দিক থেকে নয়। কিন্তু তবু অ্যারিস্টটলের যে চিন্তা ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশনের ক্ষেত্রে আমরা সমালোচনা করব। এক নাম্বার হলো যে অ্যারিস্টটল কনস্টিটিউশন এবং স্টেট এটাকে একই অর্থে অভিন্নভাবে আলোচনা করেছেন, আলাদা করে আলোচনা করেননি। কিন্তু রাষ্ট্র হলো একটা আলাদা জিনিস, রাষ্ট্র আর কনস্টিটিউশন এক নয়। রাষ্ট্র হলো একটা কনসেপশন, একটা বিমূর্ত। রাষ্ট্রকে চোখে দেখা যায় না, রাষ্ট্রকে পরিচালনা করে সরকার, আর সরকার যে পরিচালনা করে সেই সরকার নিয়ম অনুযায়ী পরিচালনা করে, সেই নিয়ম হলো সংবিধান। সংবিধান হলো দেশের শাসক শ্রেণী এবং দেশের নাগরিকরা কিভাবে ভূমিকা পালন করবে, শাসক শ্রেণীর দায়িত্ব, কর্তব্য এবং নাগরিকদের
অধিকার যেমন উল্লেখ থাকে সংবিধানে, তেমনি তাদের কর্তব্যের কথা উল্লেখ থাকে আধুনিক গণতন্ত্রে। সুতরাং সরকার আর সংবিধান আলাদা জিনিস, তাহলে রাষ্ট্র সরকার আলাদা, এটা কিন্তু অ্যারিস্টটল একসঙ্গে আলোচনা করে ঠিক করেননি। নাম্বার 2, অ্যারিস্টটল ডেমোক্রেসিকে বলছেন যে একটা ভালো শাসন নয়, ডেমোক্রেসির বিরোধিতা করেছেন। তার গুরু প্লেটো ডেমোক্রেসির বিরোধিতা করেছেন, কিন্তু ডেমোক্রেসি বর্তমান যুগে ডেমোক্রেসিকে অস্বীকার করা যায় না। বর্তমানে আজকে সমাজতন্ত্রের পতনের যুগ আমরা লক্ষ্য করেছি। 1991 সালের আগে বিশ্বের তোমার মানে কি বলবো 1/3 ভূখণ্ডে সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সমাজতন্ত্রের খুবই ক্ষীণ অবস্থা। আজকে গণতন্ত্রের সম্প্রসারণ ঘটছে, পুঁজিবাদী গণতান্ত্রিক হোক, উদারনৈতিক গণতান্ত্রিক হোক। তা গণতান্ত্রিক শাসনকে তিনি সমালোচনা করে ঠিক করেননি। তাহলে আজকের দিনে বিশ্বে যে অ্যারিস্টটলের ডেমোক্রেসি সম্পর্কে যে ধারণা, তা আজকে সমালোচনা হচ্ছে। আজকে কিন্তু তিনি যে রাজতন্ত্রের কথা বলেছেন, আজকে রাজতন্ত্র অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে গণতন্ত্রের যুগে। তাহলে এদিক থেকেও অ্যারিস্টটলকে আমরা সমালোচনা করতে পারি। নাম্বার 3, অ্যারিস্টটল বিভিন্ন ধরনের মানে গভর্নমেন্টের শ্রেণী বিভাজনের মধ্যে বিভাজন করেছেন। গভর্নমেন্টের শ্রেণী বিভাজন করেছেন, সংবিধানের শ্রেণী বিভাজন করেছেন। যেমন ধরো রাজতন্ত্রের আবার একাধিক ধরন, একাধিক টাইপ রাজতন্ত্রের মধ্যে তিনি উল্লেখ করেছেন। আবার তোমার অ্যারিস্টোক্রেসি অভিজাত তন্ত্র, যেটা আদর্শ অ্যারিস্টোক্রেসি, আবার সেটাকে সংকীর্ণ অ্যারিস্টোক্রেসিতে পরিণত করেছেন। আবার তোমার ডেমোক্রেসিকে কিছুটা সাপোর্ট করেছেন, আবার বিকৃত ডেমোক্রেসিকে সাপোর্ট করেননি। এই যে বিভাজনগুলি তিনি করেছেন, এই বিভাজনগুলি কিন্তু স্পষ্ট নয়। কোনো একটা সাইড নিয়ে, কোনো একটা দিক নিয়ে স্পষ্টভাবে যে বিভাজন, সেটা কিন্তু তিনি উল্লেখ করতে পারেননি। তার এই যে ভাবনা, তার এই যে ব্যাখ্যা, সংবিধানের শ্রেণী বিভাজনগুলির যে আলোচনা, সেটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক নয়, একটা বৈজ্ঞানিক নীতির উপর প্রতিষ্ঠিত নয়। এখন মিশ্র যে অভিজাত, এখন পলিটি, এই যে মিশ্র অভিজাত, ভালো আবার খারাপ, রাজতন্ত্র ভালো এবং খারাপ, এবং এর মধ্যে একটা স্পষ্ট পার্থক্যের সীমারেখা তিনি উল্লেখ করতে পারতেন, কিন্তু সবটাই কিন্তু গোলমেলে ব্যাপার, ঠিক স্পষ্টভাবে উল্লেখ করতে পারেননি। নাম্বার 4, মনার্কি একটা সিস্টেম, মনার্কি একটা পদ, একটা রাজনৈতিক প্রতিষ্ঠান মনার্কি, আর রাজা হচ্ছে একটা আলাদা ব্যক্তি। তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে মনার্কি, রাজতন্ত্র রাজনৈতিক প্রতিষ্ঠান, আর রাজা হলেন ব্যক্তি। এই দুয়ের মধ্যে পার্থক্য অ্যারিস্টটল উল্লেখ করেননি। অ্যারিস্টটল অ্যারিস্টোক্রেসির কথা বলেছেন, অ্যারিস্টোক্রেসি অভিজাত তন্ত্রর কথা বলেছেন। এবার অভিজাত তন্ত্র একটা সিস্টেম, এই অভিজাত তন্ত্র এবং অভিজাত তন্ত্রে যে কয়েকজন ব্যক্তি ক্ষমতার অধিকারী হবে, তারা যে শাসক শ্রেণী আলাদা, আর অভিজাত তন্ত্র সিস্টেম আলাদা। তাহলে এই দুয়ের মধ্যে পার্থক্য তিনি করেননি। আবার আমরা ডেমোক্রেসির কথা বলছি, ডেমোক্রেসি একটা সিস্টেম, সেই সিস্টেম একটা ভালো সিস্টেম, সেই সিস্টেমের স্পষ্ট ব্যাখ্যা তার মধ্যে নেই, তার আলোচনার মধ্যে নেই। ডেমোক্রেসিতে সাধারণ জনগণ বেশি ক্ষমতা অধিকারী হবে, জনগণের হাতে চূড়ান্ত ক্ষমতা যাবে, এটা তো ভালো কথা, কিন্তু তিনি স্পষ্টভাবে এই জনগণের যে স্বার্থ রক্ষিত হবে, সেই জনগণ এবং ডেমোক্রেসি যে সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, দুয়ের মধ্যে আলাদা তিনি করেননি। ডেমোক্রেসি একটা প্রতিষ্ঠান, ডেমোক্রেসি একটা ইনস্টিটিউশন, ডেমোক্রেসিকে যারা পরিচালনা করেন, তারা শাসক, রুলার, তাদের মধ্যে তিনি পার্থক্য উল্লেখ করেননি। তবু আমরা বলবো অ্যারিস্টটলের যে ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন, that means classification of state, that means classification of government,
তার যে আলোচনা সমকালীন পরিস্থিতিতে, সমকালীন গ্রীসের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, এহেন পরিস্থিতিতে তার যে তার যে পলিটিক্যাল আইডিয়া, তার যে থট, এটা ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, সমকালীন প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে, সমকালীন প্রচলিত আর্থিক সংকটের যুগে, সামাজিক অস্থিরতার যুগে তার আলোচনাটা ওই সময়ে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং তার পরবর্তীকালে তার যে এই আলোচনা আজকে যত আধুনিক যে আলোচনা হয়েছে, ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন, বিভিন্ন ধরনের, এবং 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 কনস্টিটিউশন মানেই হচ্ছে টাইপস অফ গভর্নমেন্ট। আজকে যে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের যে গভর্নমেন্ট আমরা দেখছি, ডেমোক্রেসিতে ক্ষমতা বিভাজন দেখছি, এই সমস্তগুলির গুরুত্বকে আজকের রাষ্ট্রবিজ্ঞানীরা গুরুত্ব দিচ্ছেন, আলোচনা করছেন। তাই অ্যারিস্টটলকে কোনো মতেই ভুলার নয়। এবং আধুনিক রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তার ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন যে থিওরি, সেই থিওরির তাৎপর্যকে আমরা প্রত্যেকেই মেনে নিতে বাধ্য। সমকালীন প্রেক্ষাপটে অ্যারিস্টটলকে মূল্যায়ন করতে হবে। আজকের পরিপ্রেক্ষিতে ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশনের ডিসকাসকে যদি আমরা মনে করি যে মূল্যহীন, তাৎপর্যহীন, তাহলে ভুল হবে। এই ভুলটা আমরা কোনো মতেই করব না। এই বলেই আজকের আলোচনা আমি শেষ করলাম।